সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে অনলাইন ক্লাসে কাছের দূরের সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে যে সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে নটবুক ম্যাটেরিয়ালস অনলাইন ক্লাসে কাছের দূরের সকল শিক্ষার্থীকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। যেগুলো আমরা জ্ঞান চর্চায় বা জ্ঞান অর্জনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ননবুক ম্যাটেরিয়াল, অর্থাৎ যার বাংলা অর্থ যেগুলো বই না অথচ এটা আমরা জ্ঞানের সামগ্রী, যেগুলো ভাষা যেটা আমরা জ্ঞান চর্চায় বা জ্ঞান অর্জনের ক্ষেত্রে ব্যবহার করে সামগ্রী ছাড়া সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা। যে সমস্ত বিষয়গুলো আমরা জ্ঞান ননবুক ম্যাটেরিয়ালস ব্যবহার করে ননবুক ম্যাটেরিয়ালস, যার বাংলা অর্থ হচ্ছে ননবুক ম্যাটেরিয়ালস হচ্ছে এটা যেটা মুদ্রণ হয়। আমরা সাধারণত গুরুত্বপূর্ণ ভাষা যেটা বলে থাকি সেটা হচ্ছে যে ছাপানো সামগ্রী ছাড়া মুদ্রণ হয় না। যে সমস্ত বিষয়গুলো আমরা জ্ঞান অর্জনের কাজে ব্যবহার করে সম্পদ হিসেবে সেটাকে বোঝায়, সেবা প্রদান করে থাকি। ঠিক আছে, ননবুক ম্যাটেরিয়ালস হচ্ছে কি সেটা যেটা মুদ্রণ হয় না সাধারণত, কিন্তু গ্রন্থাগারের যে সম্পদ, গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে সেবা প্রদান করে থাকি। প্রধানত দুটি ভাগে ভাগ যেটা কি হয় না, যেটা মুদ্রণ হয় না, আর একটা হচ্ছে কিন্তু অন্যান্য সম্পদ। গ্রন্থাগারের রিডিং রিসোর্স আর একটা সম্পদ হিসেবে পাঠ্য সম্পদ সেবা প্রদান দেখি। পাঠ্য সম্পদকে আবার দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে সেটা কেমন সামগ্রী, সাধারণত আমরা গ্রন্থাগারের যে সম্পদ সেই সম্পদকে আমরা এই মুদ্রিত সামগ্রীকে আবার দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে পুস্তক সামগ্রী, অন্যান্য সম্পদ। অপুস্তক রিডিং রিসোর্স, এখন আদার রিসোর্স। আমরা যেটা সম্পদটা কি সেটা দেখি। সেটা হচ্ছে পাঠ্য সম্পদকে আবার দুই ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে মুদ্রিত সামগ্রী বলতে যেটা আমরা মুদ্রণ করে থাকি, বই আকারে ব্যবহার করে থাকি। হ্যাঁ, সেটাই। এই মুদ্রিত সামগ্রীকে আবার দুটি ভাগে ভাগ করা হয়ে থাকে। একটা হচ্ছে পুস্তক সামগ্রী, একটা হচ্ছে অপুস্তক সামগ্রী। এখন আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে এই অপুস্তক সামগ্রী। পুস্তিকা, ছাপানো ক্যাটালগ বা পুস্তক সামগ্রী বলতে যেটা আমরা মুদ্রণ করে থাকি, বই আকারে ব্যবহার করে থাকি। হ্যাঁ, সেটাই। আর যেটা পুস্তক না অথচ আমাদের জ্ঞান চর্চার কাজে আমরা সেটা ব্যবহার করে থাকি, ব্যবসা ও বাণিজ্যিক সামগ্রী। সেটা কেমন, সেটা হচ্ছে যেমন সাময়িকী, সংবাদপত্র, এই সমস্ত বিষয়গুলো কিন্তু ছাপানো ক্যাটালগ বা প্রিন্টেড ক্যাটালগ, কিন্তু আসলে আমরা গভর্নমেন্ট পাবলিকেশন, তারপরে হচ্ছে চার্ট না, কিন্তু চিত্র বিষয়ক সামগ্রী, কিন্তু ম্যাপস, গ্লোব, কি করে আমাদের জ্ঞান চর্চা অনেক গবেষণা রিপোর্ট, তারপর ব্যবসা ও বাণিজ্যিক পত্র, এগুলো অবশ্যই ব্যক্তিগত ডায়েরি ও পত্র এবং স্মারকলিপি, এই সমস্ত বিষয়গুলো কিন্তু অপুস্তক সামগ্রী। এগুলো কিন্তু আসলে আমরা নাম শুনেই বুঝতে পারছি যে এগুলো পুস্তক না, কিন্তু এটা প্রত্যেকটি বিষয় কিন্তু আমাদের কি করে আমাদের জ্ঞান চর্চা অনেক বেশি সহযোগিতা করে থাকে। সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। সেজন্য এগুলো অবশ্যই আমাদের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের ভাষায় যেটা বলা হয় সেটা হচ্ছে এটা অবশ্যই আমাদের প্রথমত কি আছে সাময়িকী বা পিরিয়ডিক্যালস, তাই না? তা এই সাময়িকীটা কি, এই অপুস্তক সামগ্রী কিভাবে সংগ্রহ করা হয় বা সংগ্রহ করার ক্ষেত্রে কি নীতিমালা অনুসরণ করা হয় সেটা নিয়ে আমরা যে প্রকাশনা প্রকাশিত হয় এখানে একটা নির্দিষ্ট সময় দেখা যায় কি পরপর যে সময় যে প্রকাশনা প্রকাশিত হয় প্রথমত কি আছে সাময়িকী বা পিরিয়ডিক্যালস, যেমন হচ্ছে এই সাময়িকীটা কি এবং এই সাময়িকী নির্বাচনের ক্ষেত্রে কি নীতিমালা আমরা অনুসরণ করে থাকি পেপারগুলো আসে। হ্যাঁ, সাধারণত অনেক নির্দিষ্ট সময় পর যে প্রকাশনা প্রকাশিত হয় এটা গবেষণা ও একটা নির্দিষ্ট সময় পরপর যে সময় যে প্রকাশনা গ্রন্থাগারের সেটাকে আমরা কি বলে থাকি সাময়িকী রয়েছে। যেমন হচ্ছে কেননা এটা সাময়িকী হয় মাসিক, সংগ্রহকে কি করে এটা সংগ্রহকে ষান্মাসিক, এরকম বিভিন্ন সময়ে যে পেপারগুলো আসে
হ্যাঁ, একে অনেকে কি করে সিরিয়াল পাবলিকেশন বলে থাকে। এটা গবেষণা ও সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে কি আপ টু ডেট তথ্য প্রদান করে থাকে। গ্রন্থাগারে এর প্রয়োজন কিন্তু খুবই রয়েছে আর কি, কেননা এটা সংগ্রহকে কি করে পাওয়ার জন্য সংগ্রহকে আপ দেখা যায় বই যখন তাকে সহযোগিতা করতে পারছে না, সবসময় সংগ্রহকে আপ টু ডেট রাখে ব্যাপার। তাছাড়া গ্রন্থাগারে যে বই সংগ্রহ করে সেই বই সংগ্রহের দুর্বল অংশকে পেতে করে সমৃদ্ধ করে। তারপর গ্রন্থাগারে যেসব বিষয়ে যেখানে একজন ব্যবহারকারী যখন যায় তার কাঙ্ক্ষিত তথ্য পাওয়ার জন্য, তখন দেখা যায় বই যখন তাকে সহযোগিতা করতে পারছে না, অর্থাৎ তাৎক্ষণিকভাবে পাচ্ছে না, আরো সময় সাপেক্ষ ব্যাপার, সেক্ষেত্রে আমরা সাময়িকের মাধ্যমে কিন্তু দ্রুত মানে নেই করি আপডেট তথ্য কিন্তু পেতে পারি। সাময়িকই আমার শেষ। তারপর গ্রন্থাগারে যেসব বিষয়ে বই সংগ্রহ পর্যাপ্ত নয়, সেখানে সাময়িকী কিন্তু সংগ্রহে কি করে শূন্যতা পূরণ করে থাকে। প্রতিনিয়ত যে যদি কোনো যে হচ্ছে আমাকে কাঙ্ক্ষিত বই গ্রন্থাগারে পাচ্ছি না বা পাওয়া যাচ্ছে না, ধারাবাহিকভাবে মানে নেই, সেক্ষেত্রে কিন্তু সাময়িকী আমার সে শূন্যতাটা পূরণ করতে পারে। কারণ সাময়িকী শুধুমাত্র যে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা প্রতিদিনের বা আমাদের মানে প্রতিনিয়ত যে ঘটনাগুলো ঘটছে জানতে পারি এবং জ্ঞান থাকে তা না, বিভিন্ন প্রবন্ধ সম্পর্কে ধারাবাহিকভাবে নাও করতে পারে, লেখা হয়ে থাকে বা বিভিন্ন প্রতিবেদন লেখা হয়ে থাকে, গবেষণা রিপোর্ট লেখা হয়ে থাকে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা সাময়িকীর মাধ্যমে আমাদের মানে কাঙ্ক্ষিত তথ্যটা জানতে পারি এবং জ্ঞান অর্জন করতে পারি, যেটা তাৎক্ষণিক বই আমাদের সাময়িকী নির্বাচনের সময় করতে পারে। সেই শূন্যতা কিন্তু এই সাময়িকী আমাদেরকে পূরণ করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সাময়িকী নির্বাচনের সময় যে সমস্ত বিষয়গুলো সাধারণত আমরা বিবেচনা সামনে রেখে থাকি সে সম্পর্কে সেদিকে আলোচনা করি। একটা হচ্ছে গ্রন্থাগারের লক্ষ্য উদ্দেশ্য। সাময়িকী নির্বাচনের সময় অবশ্যই গ্রন্থাগারের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে করতে হয়। হ্যাঁ, বিশেষ কোনো উদ্দেশ্যকে সামনে রেখে গ্রন্থাগার কি উদ্দেশ্যে তার যাত্রা শুরু করেছে এবং কিন্তু সেই বিষয়ের উপরে লক্ষ্যকে সামনে রেখে তার যে সমস্ত সাময়িকী প্রকাশিত হয় সেটা কিন্তু সেখানে দরকার হয়, অন্য সাময়িকী সেখানে দরকার নাও, কারণ সেটা হচ্ছে সেজন্য বলছে সেটা হচ্ছে যদি কোনো লাইব্রেরি বিশেষ লাইব্রেরি হয় সাময়িকী নির্বাচন করতে হয় উদ্দেশ্যকে সামনে রেখে বিশেষজ্ঞদের লক্ষ্যকে সামনে রেখে বিষয়ভিত্তিক সামগ্রী চাই সাময়িকী কিন্তু সেই বিষয়ের উপরে কিন্তু বিষয় যে বিষয় বিশেষজ্ঞ মানে যে সমস্ত সাময়িকী প্রকাশিত হয় সেটা কিন্তু সেখানে দরকার হয়, অন্য সাময়িকী সেখানে দরকার নাও হতে পারে। সেজন্য বলছে যে গ্রন্থাগারের লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে কিন্তু সাময়িকী নির্বাচন করতে হয়। দ্বিতীয়ত হচ্ছে বিশেষজ্ঞদের মতবাদ। হ্যাঁ, বিষয় ভিত্তিক সামগ্রী বা সাময়িকী নির্বাচনের ক্ষেত্রে কিন্তু বিষয় যে বিষয় বিশেষজ্ঞদের মতামতকে কিন্তু প্রাধান্য দিতে হয়। হ্যাঁ, তাদের মতামতের উপর নির্ভর করেই কিন্তু সাময়িকী নির্বাচন করতে হবে। তারপর গ্রন্থাগারের বাজেট। সাময়িকী নির্বাচনের ক্ষেত্রে কিন্তু বাজেট একটা তার হলো ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ প্রত্যেকটা বিষয় আমরা সবাই জানি যে কোনো বিষয়ের একটা বাজেট থাকতে হয়, আমাদের বিষয়ে কিন্তু একটা বাজেট থাকতে হয়। তেমনি এই গ্রন্থাগারের সাময়িকী আর্থিক বিষয়টা, কারণ প্রত্যেকটা বিষয়ের সাথে কিন্তু আর্থিক বিষয়টা জড়িত, তাদের তার হলো আগেই কিন্তু প্রত্যেকটা হ্যান্ডেলিং করতে হলে কিন্তু অর্থের প্রয়োজন হয়, একটা খরচেরও ব্যাপার আছে। আর দ্বিতীয় তারপরে একটা বাজেট থাকতে হয়, প্রত্যেকটা বিষয়ে কিন্তু একটা বাজেট চাহিদা তেমনি বিভিন্ন গ্রন্থাগারের সাময়িকী যারা গ্রাহক বিভিন্নতা হেতু সাময়িকী যারা অনুযায়ী হবে না কি তাদের চাহিদাকে আগেই কিন্তু এই গ্রন্থাগার বাজেটটা আমাদেরকে দেখতে হবে যে কোনো লাইব্রেরি পাঠকের চাহিদা কি সেই চাহিদা, তারপর আমাদের সাময়িকী চাহিদা ও সংরক্ষণ। মানে গ্রন্থাগারের চাহিদার বিভিন্নতা হতে পারে, মানে সেই বিভিন্নতা চাহিদার দিকে সেই অনুযায়ী পাঠক প্রধানত চাহিদাকে অগ্রাধিকার দিতে হবে বা অগ্রাধিকার দিতে হবে। আগে আমাদের সেই অগ্রাধিকার যে কোনো লাইব্রেরির পাঠকদের চাহিদা কি সেই চাহিদার ভিত্তিতে কিন্তু আমাদের আর তারপর হচ্ছে সাময়িকীর মান। সাময়িকী নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আগে দেখতে হবে, সংগ্রহ করতে হয়। এই জন্য পাঠকদের চাহিদার দিকে আমাদের তারপর সম্পাদকীয় প্রধানত লক্ষ্য রাখতে হবে, লেখার মান বা অগ্রাধিকার বিষয়গুলো সেই অগ্রাধিকার ভিত্তিতে কি করতে হবে যে গ্রন্থাগারে মানে সাময়িকী সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। কারণ
আর তারপর হচ্ছে সাময়িকীর মান। সাময়িকী নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই আগে দেখতে হবে তার প্রকাশের সংস্থা, প্রকাশনা সংস্থা, তারপর সম্পাদকীয় মণ্ডলী, তারপর লেখকদের লেখার মান, এই সমস্ত বিষয়গুলো বিবেচনা করে তারপর কিন্তু সাময়িকী মানে নির্ধারণ করতে হবে যে সংবাদপত্র একটা নিউজ পেপার যেটা আমরা বলি, এই সংবাদপত্র সাধারণত কি থাকে, সংবাদপত্রের লক্ষ্যগ্রস্ত হবে প্রতিদিনকার যে খবরাখবর বা নিউজ যেটা প্রকাশিত হচ্ছে বা প্রতিদিনের যে ঘটনাবলী বা তারপরে হচ্ছে কি তাহলে এটা কেন সাময়িকী, সাময়িকীর যে খবরাখবরের নীতিমালা অনুসরণ প্রকাশিত হয় সেটার মাধ্যমে আলোচনা করলাম। এখন দেখি যে সংবাদপত্র জ্ঞান অর্জন করতে পারি, নিউজ পেপার যেটা আমরা বলি, এই সংবাদপত্র সাধারণত কি থাকে, থাকে বিভিন্ন প্রতিদিনকার যে খবরাখবর বা নিউজ যেটা প্রকাশিত হচ্ছে বা প্রতিদিনের যে ঘটনাবলী বা তথ্যাবলী যা আছে সেটা কিন্তু আমরা এই দৈনন্দিন যে খবরাখবর বা নিউজ পেপারের ক্ষেত্রে প্রকাশিত হয় তার মাধ্যমে জানতে পারি এবং এখান থেকে কিন্তু আমরা জ্ঞান অর্জন করতে পারি। মানে তাছাড়া এতে কি ধরনের ডেইলি নিউজে থাকে বিভিন্ন প্রবন্ধ, নিবন্ধ, এগুলো ধারাবাহিকভাবে অনেক সময় প্রকাশিত হয় যেটা হচ্ছে পাঠকদের অনেক উপকার করে থাকে। এই সংবাদপত্র সংক্ষেপ ক্ষেত্রে কিছু নীতিমালা অনুসরণ করতে হয়, যেমন হচ্ছে নির্ধারণ করা হয়ে থাকে। মানে নীতিমালা বলতে কি তেমন সাধারণত সংবাদপত্রের ক্ষেত্রে অন্যান্য বিষয়ের যে সমস্ত নীতিমালা আছে সেক্ষেত্রে কিন্তু শিথিলতা আছে, খুব বেশি জোরালো কোনো নীতিমালা জাতীয় পেপারগুলো বেশিরভাগ পাঠকদের চাহিদা, গ্রন্থাগারের লক্ষ্য উদ্দেশ্য এটাকেই সামনে রেখে সংবাদপত্র নির্ধারণ করা হয়ে থাকে। পুস্তিকাটা প্রতিষ্ঠানের উদ্দেশ্য ব্যাহত না হয়, আমরা কিন্তু আর পাঠকরা যাতে সেটা সংবাদপত্র ব্যবহার করে না, পুস্তক মানে বই, বই বলা হয় না, কারণ বই পড়তে গেলে এটা সাধারণত হয় জাতীয় পেপারগুলো বেশিরভাগ এবং লাইব্রেরিতে রাখা হয়ে থাকে। যে কোনো প্রকাশনাকে আমরা পুস্তিকা হিসেবে আখ্যায়িত করে থাকি। পুস্তিকাটা কি, পুস্তিকাটা সাধারণত 49 পৃষ্ঠার নিচে হতে হবে, 5 পৃষ্ঠার উপরে পুস্তিকা, সেটাকে কিন্তু পুস্তক বলা হয় না, পুস্তক হয় বা বই হয়, বই বলা হয় না, কারণ বই হতে গেলে এটা সাধারণত হয় 49 পৃষ্ঠার নিচে এবং 5 পৃষ্ঠার উপরে। যে কোনো প্রকাশনাকে আমরা পুস্তিকা হিসেবে আখ্যায়িত করে থাকি। তাহলে কত পৃষ্ঠার নিচে? 49 পৃষ্ঠার নিচে হতে হবে, এটা 5 পৃষ্ঠার উপরে হতে হবে। আমরা যেটা লিফলেট বলি, কিন্তু যদি পুস্তক হয় বা বই হয় সেখানে কিন্তু অনেক সময় সাধারণত বাধ্যবাধকতা করা হয় পাঠকদের জানানোর জন্য, সেটা হচ্ছে মানে 49 পৃষ্ঠার উপরে হতে হয়, অনেক হতে হবে। হ্যান্ডবিল বলে থাকি, যেমন কমও হতে পারে, 8টা 10টা বা 5টা 6টা পৃষ্ঠার উপরে যেটা লিখিত হয় সেটা। এটা সব সাধারণত কতগুলো সাধারণত আমরা যেটা লিফলেট বলি, লিফলেট আকারে যেটা বলা হয়, ছোট পুস্তিকা আকারে করার সময় একটা বিষয়কে উপস্থাপন করা হয় পাঠকদের জানানোর জন্য, সেটা হচ্ছে এটা সব সময় এক বা একাধিক বিষয়ের তথ্য প্রদান করে থাকি, যেমন 8টা 10টা বা 5টা 6টা পৃষ্ঠার উপরে যেটা লিখিত হয় সেটা। সাধারণত কতগুলো পাতায় একসাথে যখন স্ট্যাপলার করে থাকা হয়, স্ট্যাপলার করা হয়ে থাকে, সেটাকে কিন্তু আমরা পুস্তিকা আকারে সেটা আখ্যায়িত করে থাকি। এটা সবসময় এক বা একাধিক বিষয়ের তথ্য প্রদান করে থাকে। এই পুস্তিকা তাহলে পুস্তিকাটা কি? পুস্তিকা হচ্ছে 49 পৃষ্ঠার নিচে হতে হবে এবং 5 পৃষ্ঠার নির্বাচনের উপরে হতে হবে। আবার অনেক সময় কয়েকটা বিতর্কমূলক বিষয় স্ট্যাপলার করে দৃষ্টিভঙ্গি নিয়ে পুস্তিকা আকারে সেটা প্রদান করা হয়। এখানে এক বা একাধিক বিষয়গুলোকে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিচার করে নির্বাচন করতে হবে। এই পুস্তিকার ক্ষেত্রে যে নীতিমালাগুলো অনুসরণ করা হয়ে থাকে সেটা হচ্ছে পুস্তিকা নির্বাচনে, বই নির্বাচনের মধ্যে নির্দিষ্ট নীতিমালা সাধারণত করা হয়। তারপর বিতর্কমূলক বিষয় নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচন করতে হবে, যেগুলো বিষয়ের বিতর্কমূলক রাখা হয় না বা সেই বিষয়গুলোকে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিচার করে নির্বাচন করতে হবে, গ্রহণ করবে। তারপর গ্রন্থাগারের বিজ্ঞাপন ও প্রচারণামূলক গবেষণা কাজে হোক, জ্ঞান চর্চায় হোক বা জ্ঞান অন্বেষণে করা হয়, এগুলো কিন্তু সাধারণত কিন্তু এই যে মানে কোনো বিজ্ঞাপন বা প্রচারণামূলক যে সাম্প্রতিক তথ্য পুস্তিকা আছে সেগুলো নির্বাচন করারে রাখা হয় না বা গ্রহণ করা হয় না। সমৃদ্ধ এগুলো পাঠকরা যে সাম্প্রতিক যে সমস্ত গ্রহণ করবে না, কারণ এগুলো তাদের গবেষণা কাজে হোক, জ্ঞান চর্চায় হোক বা জ্ঞান অন্বেষণে হোক, এগুলো কিন্তু সহযোগিতা করে না, সেই জন্য এগুলো গ্রহণযোগ্য নয়। তারপর সাম্প্রতিক তথ্য সমৃদ্ধ পুস্তিকা নির্বাচন করা উচিত, যা বই সংগ্রহকে কি করে সমৃদ্ধ করবে। যে সাম্প্রতিক যে সমস্ত ঘটনাবলী ঘটছে উদ্দেশ্য এবং যেগুলো চাহিদা সমৃদ্ধ, যেগুলো পাঠকদের
নির্বাচন করবে, জ্ঞান অর্জনের সহায়তা করবে, সেই ধরনের পুস্তিকা বা বইয়ের পরিপূরক হিসেবে সহায়তা সেই চাহিদার উপর ভিত্তি করে প্রদান করবে বা নির্বাচন করবে, সেই ধরনের পুস্তিকা কিন্তু সংগ্রহ করা উচিত লাইব্রেরিতে। তারপরে হচ্ছে কি গ্রন্থাগারের উদ্দেশ্য এবং পাঠক চাহিদা অনুযায়ী পুস্তিকা নির্বাচন করতে হবে, যে গ্রন্থাগারের কি উদ্দেশ্যে গ্রন্থাগারটা প্রতিষ্ঠিত হয়েছে সেদিকে লক্ষ্য রাখতে হবে। পাঠকদের পুস্তিকার চাহিদা, সেই চাহিদার উপর ভিত্তি করে কিন্তু পুস্তিকা তারপরে নির্বাচন ক্যাটালগ বা ছাপানো শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা দেখলাম বিভিন্ন সাময়িকী নির্বাচনের ক্ষেত্রে কি ধরনের নীতিমালা অনুসরণ করা হয়। বিভিন্ন প্রতিষ্ঠানে ছাপানো ক্যাটালগের বাধ্যবাধকতা ক্যাটালগ আছে, সেটাও কিন্তু একটা গ্রন্থাগারের সম্পদ। এর মাধ্যমে কি হয়, এর মাধ্যমে ক্ষেত্রে নীতিমালা অনুসরণ করতে হয়। তারপরে কি প্রিন্টেড ক্যাটালগ বা ছাপানো ক্যাটালগ এর ক্ষেত্রে যে নীতিমালা বিভিন্ন প্রয়োজন নেই, শুধু প্রয়োজনীয় পুস্তকের তালিকা সংগ্রহ। বিভিন্ন প্রতিষ্ঠানে ছাপানো ক্যাটালগের যে ক্যাটালগ আছে সেটাও কিন্তু একটা গ্রন্থাগারের সম্পদ। এর মাধ্যমে কি হয়, এর সময়ে কি প্রকাশিত হয়েছে তা জানা যায়। এই ছাপানো ক্যাটালগ সংগ্রহের ক্ষেত্রে যে নীতিমালা প্রয়োজন হয়ে থাকে প্রয়োজন নেই, শুধু প্রয়োজনীয় গভর্নমেন্ট তালিকা সংগ্রহ করতে সরকারি প্রকাশনা। সাধারণত সরকারি ক্যাটালগের ক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট কোনো নীতিমালা অনুসরণ করা হয় না বা বিষয় প্রয়োজন হয় না। শুধুমাত্র প্রয়োজনীয় যে সমস্ত পুস্তকের তালিকা রয়েছে সেই পুস্তকের তালিকা সংগ্রহের ক্ষেত্রে এই প্রিন্টেড ক্যাটালগ সরকারি প্রকাশনা আমাদের প্রয়োজন হয়ে থাকে। তারপরে হচ্ছে কি গভর্নমেন্ট পাবলিকেশন বা সরকারি প্রকাশনা। সাধারণত সরকারি কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা বিষয় এর প্রতিবেদন, পরিকল্পনা, বার্ষিক প্রতিবেদন ও সরকারের সরকারি কার্যাবলী প্রকাশিত হয়, সেগুলো জনসাধারণ জানতে পারে আওতাভুক্ত। প্রত্যেকটা এক একটা সেক্টরের এক একটা কার্যকরী ভাবে যে সমস্ত বিষয়গুলো প্রকাশিত হয় তা প্রত্যেকটা সেক্টর সম্পর্কে জনগণ একটা ধারণা এর মাধ্যমে বা জানতে পারেন। এর মাধ্যমে কি করা হয়, এর মাধ্যমে সরকারের স্ব ক্ষেত্রের কার্যাবলী সম্পর্কে জনসাধারণ কি জানতে পারেন। প্রত্যেকটা এক একটা সেক্টরের এক একটা কার্যক্রম সম্পর্কে সরকারি যে সমস্ত সেক্টর রয়েছে তা প্রত্যেকটা সেক্টর সম্পর্কে জনগণ একটা ধারণা করতে পারে বা জানতে পারেন। আর এক্ষেত্রে যে নীতিমালাগুলো অনুসরণ করা হয়ে থাকে সেটা হচ্ছে গ্রন্থাগারের লক্ষ্য উদ্দেশ্যের আলোকে করা হয়ে থাকে। কি দ্বিতীয়ত হচ্ছে সরকারি প্রকাশনা নির্বিচারের প্রয়োজনের আলোকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়। তৃতীয় হচ্ছে সরকার তার প্রকাশনার মারফত গুরুত্বপূর্ণ তথ্যাদি জনসমক্ষে কি করে প্রচার করে থাকে, যার জন্য তা কিন্তু এটা মূল্যবান সামগ্রী হিসেবে যত্ন সহকারে কিন্তু গ্রন্থাগারে কি করা হয়, সংরক্ষণ করা হয়ে থাকে। কি সরকারি প্রকাশনা সরকারি ভাবে সেগুলো সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে। তারপরে কি যে পোস্টার পোস্টার নির্বাচনে নানা পরিকল্পনা, প্রতিবেদন, বিভিন্ন জায়গায় প্রচারের যা দিয়ে থাকে তা থাকে। কিন্তু পোস্টারের মাধ্যমে কি হয়, যেমন আমরা কোনো সিনেমা হলের সামনে যখন কোনো সিনেমা হলে যখন কোনো নতুন আওতাভুক্ত এবং ছবি আসে সরকারি ভাবে সেগুলো তার সেই সম্পর্কিত বিভিন্ন পোস্টার আমরা তারপরে কি যে পোস্টার একটা হচ্ছে পোস্টার নির্বাচনে নীতিমালা। সাধারণত আমরা বিভিন্ন জায়গায় প্রচারের ক্ষেত্রে দেখি যে বিভিন্ন পোস্টার থাকে, কিন্তু পোস্টারের মাধ্যমে কি হয়, যেমন আমরা কোনো সিনেমা হলের সামনে যখন কোনো সিনেমা হলে যখন কোনো নতুন মানে ছবি আসে তখন তার সেই সম্পর্কিত বিভিন্ন পোস্টার আমরা কিন্তু দেখতে পাই। তাহলে এই পোস্টারের মাধ্যমে কিন্তু ওই ছবির মানে ওই যে ছবিটা প্রকাশিত হতে যাচ্ছে সেই তার সম্পর্কে কিন্তু আমরা একটা ধারণা করতে পারি। তাই এই পরিচয় বহন করে আসছে একটা বিষয়ের প্রতি পোস্টার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পদ। এটা অনেক সময় জাতীয় সম্পদ বলা যেতে পারে, যে আমাদের কোনো যদি ঐতিহাসিক ঘটনাবলীর উপরে প্রেক্ষাপটে যদি আমাদের বিভিন্ন ঐতিহাসিক ঘটনাবলী থাকে মানে প্রকাশিত হয় বা ছাপিয়ে থাকে, সেটা কিন্তু সেই সময়ের প্রেক্ষাপটে পরিচয় বহন করে আসছে সেই সমস্ত পোস্টার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সম্পদ। এটা অনেক সময় জাতীয় সম্পদ আমাদের বলা যেতে পারে, যে আমাদের কোনো যদি ঐতিহাসিক কোনো ঘটনাবলীর উপরে প্রেক্ষাপটে যদি আমাদের কোনো পোস্টার মানে প্রকাশিত হয় বা ছাপিয়ে থাকে, সেটা কিন্তু সেই সময়ের প্রেক্ষাপটে তার একটা প্রতিচ্ছবি কিন্তু
সেই পোস্টারের মাধ্যমে প্রকাশ করা হয়। সংগ্রহ এটা করা যাবে না। একটা তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এবং কথা বলে একটা ছবি বা পোস্টার গ্রন্থাগারে 1000 শব্দের কথা সম্পদ বলে। হিসেবে এর জন্য এর বিবেচনা নির্বাচনের করা সময় হয়, কিছু বিধায় এগুলো নীতিমালা অবশ্যই অনুসরণ সংগ্রহ করতে হবে। সেটা হচ্ছে যেগুলো শিক্ষামূলক এবং বিতর্কিত তথ্য বা সমৃদ্ধ উদ্দেশ্য প্রণোদিত সেই এবং সমস্ত পোস্টার বিজ্ঞাপনধর্মী গ্রন্থাগারের সম্পদ, আর এই সম্পদকে অবশ্যই পোস্টার সংগ্রহ করা যাবে না। এবং তারপরে হচ্ছে 2 হচ্ছে শিক্ষামূলক এবং তথ্য সমৃদ্ধ পোস্টার গ্রন্থাগারের গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বিবেচনা করা হয়, বিধায় এগুলো অবশ্যই অবলম্বন সংগ্রহ করতে করতে হয়। হবে। তাহলে শিক্ষামূলক এবং তথ্য সমৃদ্ধ সেই সমস্ত পোস্টার গ্রন্থাগারের সম্পদ, আর এই সম্পদকে অবশ্যই সংগ্রহ যেমন করতে হবে এবং যেগুলো সংরক্ষণ বললাম, করতে হবে। সাময়িকী, সংবাদপত্র, তারপর হচ্ছে পোস্টার, সচরাচর তারপর কোনো সরকারি প্রয়োজনীয় প্রকাশনা, বিষয় সম্বলিত হয়ে তারপরে থাকে হচ্ছে বিধায় সংবাদপত্র, সেটা গ্রহণের ক্ষেত্রে কিন্তু এই সমস্ত বিষয় থেকে কিন্তু আমাদের অবলম্বন দৈনন্দিন করতে হয়। জীবনে আমাদের তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেখেন যেটা বইয়ের পরিপূরক হিসেবে বা বইয়ের বই না যে পূরণ সমস্ত করে অবস্থান থাকে সামগ্রী, এই সমস্ত সেগুলো গুরুত্বপূর্ণ কিন্তু তথ্যাবলী কিন্তু গ্রন্থাগারে যেমন সংগ্রহ এবং সাময়িক যেগুলো সংরক্ষণ করা বললাম, হয়। সাময়িকী, সংবাদপত্র, তো পোস্টার, সুপ্রিয় তারপর শিক্ষার্থীবৃন্দ, সরকারি প্রকাশনা, এই অপুস্তক তারপরে সামগ্রী হচ্ছে সম্পর্কে এতক্ষণ সংবাদপত্র, জানলাম। এই সমস্ত বিষয় থেকে কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে আমাদের পর্যন্ত অনেক আপনার যে গুরুত্বপূর্ণ যেখানে আছেন তথ্য, সুস্থ থাকেন, যেটা ভালো বইয়ের থাকবেন। পরিপূরক সবার জন্য হিসেবে বা শুভকামনা। বইয়ের শূন্যতা পূরণ করে থাকে। এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী কিন্তু গ্রন্থাগারে সংগ্রহ এবং সংরক্ষণ করা হয়। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অপুস্তক সামগ্রী সম্পর্কে এতক্ষণ জানলাম। আজকে এ পর্যন্ত। আপনার যে যেখানে আছেন সুস্থ থাকেন, ভালো থাকেন। সবার জন্য শুভকামনা।